Hello dear students, how are you all? Hope all of you are well and safe at home. Welcome to my new online class. I am Shamim Hossain from Haji Muhammad Ekhlasuddin Bhuiya High School and College. An English teacher is going to discuss with the students of class 9, unit 7. Our today's topic is people who stand out, অর্থাৎ যারা বিশিষ্ট হয়েছেন। লার্নিং আউটকামস অর্থাৎ শিক্ষণফল। আজকের এই অধ্যায়টি পড়লে ছাত্রছাত্রীরা যা শিখতে পারবে, আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন, অর্থাৎ এই পাঠ্যটি পড়লে অধ্যয়ন করলে উই উইল বি অ্যাবল টু নো, আমরা জানতে সক্ষম হব। প্রথমেই রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, অর্থাৎ আমরা পড়তে এবং বুঝতে পারবো নীরব পড়ার মধ্য দিয়ে আমাদের পাঠ্যটি। নো অ্যাবাউট এ স্পেসিফিক পারসন, একজন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে আমরা জানতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন, অর্থাৎ আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং একই সাথে প্রশ্নের উত্তরও আমরা লিখতে পারবো। মেক এ কনভারসেশন অন দ্য টপিক, এবং এই বিষয়টির উপরে আমরা একটি কথোপকথনও তৈরি করতে পারবো। Dear students, we have to remember that before going through a passage for reading, you have to choose the keywords. Then you should know the meaning of these keywords, and also you should know the meaning of synonym. It will help you to increase your vocabulary part. Before going through the passage, I have selected some keywords that will help me to know the meaning of this passage. There are some keywords here. They are consider means বিবেচনা করা, synonym হচ্ছে regard. Outstanding অসাধারণ, synonym হচ্ছে extraordinary. Reputation সুনাম, synonym হচ্ছে goodwill. Visionary অর্থাৎ কাল্পনিক, যার synonym হচ্ছে imaginary. পোর্ট্রে অঙ্কিত করা অর্থাৎ আঁকা, যার সিনোনিম হচ্ছে ডিলেনিয়েট। হাইটন শব্দের অর্থ হচ্ছে তীব্রতর করা অর্থাৎ বৃদ্ধি করা বা ত্বরান্বিত করা, যার সিনোনিম হচ্ছে মেক হায়ার। ডাইনামিক শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত, যার সিনোনিম হচ্ছে মুভিং। ইন্সপাইরেশন শব্দের অর্থ হচ্ছে উৎসাহ, যার সিনোনিম হচ্ছে এনকারেজমেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই এই সিনোনিমগুলির, এই কিওয়ার্ডগুলির পড়ব এবং এর অর্থগুলো আমরা জেনে নিব, সাথে আমরা এর সমার্থক শব্দগুলোও মুখস্থ করে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পেজ নাম্বার 91 অর্থাৎ 91 বের করো এবং আমার সাথে প্যাসেজটি ধরো। আমি তোমাদেরকে প্যাসেজটি বাংলা অর্থ সহকারে রিডিং পড়ে শোনাচ্ছি। জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড, জয়নুল আবেদিনকে বিবেচনা করা হয় অর্থাৎ মনে করা হয় কিংবা গণ্য করা হয় দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট, অর্থাৎ বাংলাদেশি চিত্রশিল্পের জনক বলে তাকে মনে করা হয়। কিসের জনক? ফাউন্ডিং ফাদার, অর্থাৎ প্রতিষ্ঠাতা জনক বলে তাকে মনে করা হয়, গণ্য করা হয়। হি ওয়াজ অ্যান আর্টিস্ট, তিনি ছিলেন একজন চিত্রশিল্পী। অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট, অসাধারণ প্রতিভার। অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশন, এবং যিনি অর্জন করেছিলেন আন্তর্জাতিক সুনাম। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার শিল্প প্রতিভা এবং কল্পনা শক্তির কারণে হি ইজ রেফার্ড টু, তাকে মনে করা হয়, তাকে উল্লেখ করা হয় অ্যাজ এ শিল্পাচার্য। মিনিং, যার অর্থ হচ্ছে গ্রেট টিচার অফ আর্ট, অর্থাৎ চিত্রশিল্পের মহান শিক্ষক ইন বাংলাদেশে। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল, তিনি ছিলেন প্রথম অধ্যক্ষ অব দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ, অর্থাৎ পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের ঢাকায় প্রথম স্থাপিত হয়েছিল যে আর্ট স্কুলটি, সেই আর্ট স্কুলের তিনিই ছিলেন প্রথম প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ। হি অর্গানাইজড, তিনি আয়োজন করেছিলেন দ্য নবান্ন, দ্যাট মিন্স হারভেস্ট, অর্থাৎ ফসল কাটা কিংবা ধান মাড়াই করা। এই এক্সিবিশন, এর প্রদর্শনী তিনি আয়োজন করেছিলেন ইন 1969 সালে
অর্থাৎ তিনি নবান্ন প্রদর্শনীর আয়োজন করেছিলেন 1969 সালে। দ্য এক্সিবিশন ইনক্লুডেড, এই প্রদর্শনীর ভিতরে অন্তর্ভুক্ত ছিল এ 65 ফিট লং অর্থাৎ 65 ফিট লম্বা একটি স্ক্রল অর্থাৎ লেখপটের পোর্ট্রেইং, যেখানে অঙ্কিত করা হয়েছিল, আঁকা হয়েছিল দ্য রুরাল ইস্ট পাকিস্তান অর্থাৎ গ্রাম্য পূর্ব পাকিস্তানকে ইন ফেজেস অর্থাৎ দাপে দাপে, ফ্রম অ্যাবান্ডেন্স টু পভার্টি অর্থাৎ প্রাচুর্যতা থেকে শুরু করে দারিদ্রতা পর্যন্ত যে ধাপগুলি রয়েছে পূর্ব পাকিস্তানের গ্রাম্য যে চিত্রগুলি, সেগুলোই 65 ফিট লম্বা একটি লেখপটের মাধ্যমে তিনি চিত্রায়িত করেন, তিনি অঙ্কিত করেছিলেন। দিস ইন্টেন্সিফাইড, এটি তীব্রতর করেছিল, এটি ত্বরান্বিত করেছিল বা বৃদ্ধি করেছিল দ্য অলরেডি হাইটন্ড নন কোঅপারেশন মুভমেন্ট এগেনস্ট দ্য পাকিস্তানি রিজাইম অর্থাৎ দিস ইন্টেন্সিফাইড, এটি তীব্রতর করেছিল, জাগরিত করেছিল দ্য অলরেডি ইতিমধ্যেই হাইটন্ড ত্বরান্বিত করা নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলনকে ত্বরান্বিত করেছিল এগেনস্ট দ্য পাকিস্তানি রিজাইম অর্থাৎ পাকিস্তানি শাসনামলের বিরুদ্ধে। দ্য এক্সিবিশন, এই প্রদর্শনীটি এটা ছিল সিম্বলিক, এটা ছিল একটি প্রতিকৃতি অব দ্য বাঙালিস আর্টিস্ট প্রোটেস্ট অর্থাৎ বাংলাদেশের চিত্রশিল্পীদের প্রতিবাদের, অ্যান্ড এবং এ মাইলস্টোন, এবং এটি ছিল একটি মাইল ফলক ইন আওয়ার স্ট্রাগল, আমাদের সংগ্রামের একটি মাইল ফলক ছিল ফর কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম অর্থাৎ রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতার। জয়নুলস ডাইনামিক স্টাইল অর্থাৎ জয়নুলের প্রাণবন্ত যে পদ্ধতি ছিল অফ ওয়ার্ক তার কাজের, ইজ ইভিডেন্ট, যেটার প্রমাণ মিলে ইন এ 30 ফিট লং স্ক্রল অর্থাৎ 30 ফিট লম্বা একটি লেখপটের পেন্টিং অর্থাৎ যে লেখপটের মধ্যে অঙ্কিত করা হয়েছিল কল্ড, যার নাম হচ্ছে মনপুরা, হুইচ ওয়াজ ডান, যেটা করা হয়েছিল টু কমিমেমোরেট দ্য ডেথ অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ইন দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1917 অর্থাৎ যে 30 ফিট লম্বা যে স্কলটি পেন্ট করা হয়েছিল, অঙ্কিত করা হয়েছিল, যার নাম ছিল মনপুরা, এটি করা হয়েছিল স্মরণ করিয়ে দিতে, মনে করিয়ে দিতে দ্য ডেথ অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল অর্থাৎ শত শত এবং হাজার হাজার লোকের মৃত্যুর কথা মনে করিয়ে দিতে ইন দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970 1969 সালের ধ্বংসাত্মক যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ের কারণে শত শত এবং হাজার হাজার যে লোক মারা গিয়েছিল তাদের কথা স্মরণ করিয়ে দিতে তার 30 ফিট লম্বা স্কলটি তিনি তৈরি করেছিলেন, অঙ্কিত করেছিলেন। হি ডিজাইন্ড, তিনি নকশা করেছিলেন দ্য পেজেস অব দ্য কনস্টিটিউশন অব দ্য বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সংবিধানের পৃষ্ঠাগুলি, পাতাগুলি তিনি নকশা করেছিলেন। হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্য ফোক আর্ট মিউজিয়াম অর্থাৎ লোকজ জাদুঘর তৈরি করেছিলেন অ্যাট সোনারগাঁয়ে, অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এবং একই সাথে তিনি কি করেছিলেন, জয়নুল আবেদিন সংগ্রহশালা করেছিলেন এ গ্যালারি অফ হিজ ওন ওয়ার্কস, যেটা ছিল তার নিজের কাজের একক প্রতিভা, ইন ময়মনসিংহ, এবং এটা তৈরি করা হয়েছিল ময়মনসিংহে ইন 1975 1975 সালে। দ্য রিভার ব্রহ্মপুত্র অর্থাৎ ব্রহ্মপুত্র নদটি প্লেড এ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন হিজ পেন্টিংস, তার এই চিত্র প্রতিভায়, অ্যান্ড এবং ওয়াজ এ সোর্স অফ ইন্সপাইরেশন, এবং এটা ছিল একটি উৎস, কিসের উৎস, ইন্সপাইরেশন অর্থাৎ প্রেরণার একটি উৎস ছিল, অল থ্রু হিজ ক্যারিয়ার, তার সম্পূর্ণ জীবন জুড়ে। অর্থাৎ ব্রহ্মপুত্র যে নদীটি ছিল এটাতে চিত্র প্রতিভার জন্য, তার অঙ্কনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং এই ব্রহ্মপুত্র নদীটি তার সারা জীবনের ক্যারিয়ারের জন্য খুবই উৎসাহের একটি উৎস ছিল। মাচ অফ হিজ চাইল্ডহুড অর্থাৎ তার বেশিরভাগ ছোটোবেলার যে সময়গুলো ওয়াজ স্প্যান্ট, এগুলো ব্যয় হয়েছিল নিয়ার দ্য সিনিক রিভার ব্রহ্মপুত্র, নৈসর্গিক ব্রহ্মপুত্র নদের কাছেই তার ছেলেবেলা কেটেছিল। এ সিরিজ অফ ওয়াটার কালার্স অর্থাৎ একগুচ্ছ
ছবি যেগুলো জল রং দিয়ে আঁকা হয়েছিল। জয়নুল ডিড অ্যাজ ইস ট্রিবিউট টু দ্য রিভার, এবং জয়নুল এগুলো উৎসর্গ করেছিল এই ব্রহ্মপুত্র নদীকে। আর্নড হিম দ্য গভর্নর্স গোল্ড মেডেল, এবং তার এই ছবিগুলি গভর্নর্স গোল্ড মেডেল অর্থাৎ তৎকালীন গভর্নরের স্বর্ণপদক এনে দিয়েছিল ইন অ্যান অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938। 1938 সালে সমগ্র ভারতের যে প্রদর্শনী হয়েছিল সেইখানে তিনি স্বর্ণপদক লাভ করেছিলেন এই ছবিগুলির জন্য। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই ছিল তার প্রথম সময়, দ্যাট হি কেম ইন টু স্পটলাইট, যেই সময়টিতে তিনি আলোর সারিতে এসেছিলেন। অ্যান্ড দিস অ্যাওয়ার্ড, এবং এই পুরস্কারটি গেভ হিম, তাকে দিয়েছিল দ্য কনফিডেন্স, তাকে উৎসাহ দিয়েছিল টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, অর্থাৎ তার নিজস্ব কাল্পনিক পদ্ধতি বা তার কাল্পনিক যে সৌন্দর্য রয়েছে সেটি প্রতিষ্ঠা করার জন্য তার আত্মবিশ্বাসকে জুগিয়েছিল। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। জয়নুল আবেদিন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন অন 29 ডিসেম্বর, 29শে ডিসেম্বর 1914, 1914 সালে। অ্যান্ড ডাইড ইন ঢাকা, এবং ঢাকায় তিনি মৃত্যুবরণ করেছিলেন অন 28 মে 1976, 1976 সালের 28শে মেতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জয়নুল আবেদিন সম্পর্কিত একটি প্যাসেজ তোমাদেরকে পড়িয়ে শোনালাম। আশা করি তোমরা সকলে উপকৃত হয়েছ। এখন তোমাদের বাসায় যে কাজটি রয়েছে তা হচ্ছে জয়নুল আবেদিন সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে, তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে বাসায় মনোযোগ দিয়ে পড়বে এবং এখান থেকে পাওয়া তথ্য দিয়ে তোমরা বাড়িতে বসে চর্চা করবে, অনুশীলন করবে, এবং এতে করে তোমরা অত্যন্ত উপকৃত হবে। তবে অবশ্যই যেন যে শব্দের অর্থগুলো রয়েছে, ভোকাবুলারিগুলো রয়েছে, এগুলো যেন শিখতে অর্থাৎ মুখস্থ করতে ভুলে না যাও। তুমি যত শব্দের অর্থ শিখতে পারবে তোমার ততই ইংরেজিতে দক্ষতা বাড়বে। তাই বেশি বেশি করে শব্দের অর্থ শিখো, যেটি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য তোমার জন্য খুবই উপকৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই, তোমরা সবাই নিরাপদে বাড়িতে থেকো। যেহেতু এখন করোনা ভাইরাস নিয়ে অত্যন্ত সমস্যা চলছে, এই করোনা ভাইরাসের সময়ে বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সাবান পানি দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধুবে, এবং তার সাথে চেষ্টা করবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ, ভালো থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।